তারেক রহমান যাবেন, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, মানে সহায়ক পরিস্থিতি হলে তিনি যাবেন, এরকম একটা কথা বলা হলো। আসলে তিনি ভারতে যাবেন? ভারতে যাওয়ার জন্য শর্ত কি আসলেই শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এত জোর তাহলে কেন দিচ্ছেন? আপনি যে বিশ্লেষণটা দিলেন সেটি তো তারাও জানেন, তারাও বোঝেন। যদি একটা শর্ত দেয়া হয় ভারতে যাওয়ার, সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে, হুম, এইটুকুই বললাম। আচ্ছা। শোনেন, তারেক রহমান সাহেব 17 বছর এক্সাইল ছিলেন লন্ডনে। শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তাল বাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাব না? হুম। এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা, আর গুজ্জ কথা আমার সাথে কেউ শেয়ার করে নাই, তো আমি জানি না। তাহলে কি আপনার কি মনে হয়, বা যদি এটাও কি কোনো জানেন কিনা, তারেক রহমান কি যাচ্ছেন ভারতে? ভারতে যাচ্ছেন? আমার কি মনে হয় আমি তো বলে দিলাম, না, না। যদি ভারত হ্যাঁ, ভারতে যাচ্ছেন একদম কিনা? ওয়াদাবদ্ধ হয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত আসতেই দিবে না, হুম। শেখ হাসিনা প্লেনে চললেও ভারত প্লেন থেকে টেনে শেখ হাসিনাকে নামায় রাখবে, তাহলেই কেবলমাত্র সম্ভবত বাংলাদেশ সরকার ভারত সফরে যাবে। আচ্ছা, আচ্ছা। আহ, ভাই শুনেন শুনেন শুনেন, হ্যাঁ। ভাই শুনেন, ধরলাম শেখ হাসিনার কাছে পাসপোর্ট নাই, হুম, সরকার ক্যান ইস্যু আ ট্রাভেল পাস নাও at this moment. হুম, হুম, And Sheikh Hasina, if she really wants to come back, she can come back tomorrow. হুম। That's all I can understand. Rest, আপনারা চিন্তা করে বলেন, চিন্তা করে নিজেদের উত্তর নিজেরা খোঁজেন। এখন তারেক রহমান যাবেন কিনা, আপনার এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ কি? আমি জানি না, আচ্ছা, আপনি জানেন না। আমি জানি না। দুই রকম চাপ আছে, হুম। যেই চাপ জয়ী হয়। এই ২ রকম চাপ কোন, কোন পক্ষ থেকে? একটা সফট চাপ দিয়ে যাওয়া উচিত, হুম, প্রতিবেশী বদলানো যায় না। হুম, একটা নতুন শুরু হওয়া উচিত, নতুন একটা ফ্রেশ স্টার্ট যেটাকে বলে সেটা হওয়া উচিত। আহ ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো বিষয় আছে, মীমাংসিত এবং অমীমাংসিত। গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে হুম। এই ডিসেম্বরে। বছর, হুম, কি হবে? 54টা অভিন্ন পানি আছে, নদীর পানি আছে, কি হবে? এইটার শর্ট করলে ওইটার শর্ট করলে তাড়াতাড়ি ভারত থেকে আনতে হয়, কি হবে? ভিসা বন্ধ থাকলে আমাদের দেশের মানুষ, আমাদের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য একটু কম খরচে বেটার ট্রিটমেন্টে যেতে চায় তারা পড়ে যায় বিপদে। তো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। আর একমাত্র আহ, সেটা একটা লেখায় পড়ছিলাম, একটা কলামে একজন লিখেছেন যে, একজন কেন আমি নামই বলি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন ভদ্রলোক, হ্যাঁ, উনি লিখছিলেন যে একমাত্র অতি ব্যাককল ছাড়া কেউ নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে না। হুম। অতি ব্যাককল মানুষই কেবলমাত্র নেক্সট ডোর নেইবারের সাথে সম্পর্ক খারাপ করে। উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন। তো ওনারই ফেসবুক স্ট্যাটাসটা দেখলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা। তো এখন এইটা একটা চাপ আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা চাপ আছে যে আপনি জানেন বাংলাদেশে এখন আহ রাইট রাইটিস্ট ফোর্সের একটা উত্থান, খুব শক্ত উত্থান। পাকিস্তানের সঙ্গে আমাদের নতুন করে একটা এক ধরনের সম্পর্ক তৈরি হওয়া, তুরস্কের সাথে একরকম নতুন সম্পর্ক, আবার আর একটু দৃঢ় সম্পর্ক বিল্ড আপ করা, ৭৭টা আসন নিয়ে জামাতের পার্লামেন্টে থাকা, এই সব কিছুর তো একটা ইনফ্লুয়েন্স আছে। এবং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগান তো আমরা কিছুদিন আগে পর্যন্ত খুব খুব জোরে জোরে শুনতে দেখেছি। কিন্তু এই স্লোগানের মাঝখানে যখন আবার ভিসা ওপেন হলো, দেখা গেল এক রাতে ১.৫ লক্ষ আবেদন জমা পড়ে গেল, লাইন জট হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এই আর কি। তো আচ্ছা, দুই রকম চাপই আছে, দেখা যাক। আচ্ছা। একটু আরো ছোট, ছোট করে ২-১ টা ইস্যু কথা বলে ফেলি যে আগস্ট মাস যাচ্ছে, ২১শে আগস্ট গেল। ২১শে আগস্টের সেই বোমা হামলার মামলায় যারা আসামি ছিলেন সবাই বেকসুর খালাস পেলেন। মানে ২৪ জন মানুষ মারা গেছেন সেই বোমা হামলার ঘটনায়। কিন্তু কেউ সেই ঘটনায় দায়ী না। আচ্ছা, যারা খালাস পেলেন ঠিক আছে, তারা দায়ী না। কিন্তু কারা দায়ী সেই বিষয়ে কোনো তদন্তও হলো না। ওই সময় যেটা হয়েছিল বিএনপি সরকারের সময় জজ মিয়া একটা নাটক হয়েছিল। সেটি পরবর্তীতে আসলে বিএনপিও বলেছে যে এটি আসলে কিভাবে, কিভাবে হয়েছিল, নানান রকম ব্যাখ্যা ছিল। কিন্তু এখনকার যেটা দেখা গেল যে ২৪ জন মানুষ মারা গেল একটা বোমা হামলায় মারা গেল যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কেউ এটার জন্য দায়ী না। আ এটি আসলে কেমন হলো? শারমিন, একটা চমৎকার সিনেমা ছিল নো ওয়ান কিল্ড জেসিকা। হুম, আমি জানি না আপনি দেখেছি। দেখেছেন কিনা। জেসিকা নামের একটা মেয়ে খুন হয় এবং হুম, আসামি পাওয়া যাচ্ছে না, তো নো ওয়ান কিল্ড জেসিকা। আহ দেখুন,
এটা 21শে আগস্ট হত্যাকাণ্ডটি এটি বাংলাদেশের রাজনীতির মোড় পরিবর্তন করা একটা ঘটনা আমি বলবো। 21শে আগস্ট 21শে আগস্ট যদি বাংলাদেশে না ঘটতো, আমি জানি না বাংলাদেশের রাজনীতি যেটা 91-তে শুরু হয়েছিল, একটা মোটা দাগের গণতন্ত্রের রাজনীতি, যে 5 বছর এই দল ভোটে থাকবে, তারপরে বিরোধী দলে যাবে, আবার ভোটে আসবে, আবার যাবে, এই ধারাটা চালু থাকতো কিনা এই প্রশ্ন থাকে। বিকজ 21শে আগস্ট আওয়ামী লীগের মধ্যে এমন একটা ভীতি তৈরি করেছিল বলে আমার ধারণা, আবারও বলছে আমার ধারণা, যে বিরোধী দলে গেলে তো নির্বংশ হবার সম্ভাবনা তৈরি হয় এই দেশে। সো কোনোভাবেই বিরোধী দলে যাওয়া যাবে না, সেটা আপনি তত্ত্বাবধায়ক বাতিল করে হোক, সেটা আপনি ব্যালট বাক্স ছিনতাই করে হোক, সেটা আপনি জাল ভোট দিয়ে হোক, হোয়াট এভার বি দ্য কেস, আই ক্যানট বি ইন দি অপোজিশন। কারণ অপোজিশনে গেলে নির্বংশ হয়ে যেতে হবে। সো 21শে আগস্ট এটা এটা আসলে না, এই মুহূর্তে যখন আমি বলবো, একদল আমাকে মাথায় তুলে নাচবে, আরেক দল আমাকে কুৎসিত ভাষায় গালাগালি করবে, দুটার কোনোটারই কিন্তু লজিক নাই। কিন্তু আমি আমার ধারণাটা বলছি, এক সময় না এক সময়, মানে যখন আজ থেকে 100 বছর পরে যখন এই সময়ে নিয়ে লেখা হবে, যাদের কোনো স্বার্থ থাকবে না এই সময়টাকে বিশ্লেষণ করতে, যারা কোনো কোনো দিকে টান থেকে লিখবেন না, কেবলমাত্র ইতিহাসের খাতিরে ইতিহাসকে দেখবেন, তারা হয়তো 21শে আগস্টের যে ইম্প্যাক্ট, যেটা বাংলাদেশের রাজনীতিতে যে ভীষণ বড় একটা ইম্প্যাক্ট 21শে আগস্ট অগোচরে রেখে গেছে, সেটার উপরে লিখবেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সকল কিছুকে দলীয়করণ, বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া, এই সকল কিছুর পেছনে এই 21শে আগস্ট ব্যাক অফ দ্য মাইন্ড, মেবি দ্যাট ওয়ার্ড, একটা 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 সময় হয়তো এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান হবে, গবেষণা হবে এবং লেখা হবে। তো তার আগ পর্যন্ত আমি আপনাকে এইটুকুই বলি, কোন অন্যায়, নাথিং গোজ আনপানিশড অ্যান্ড আনচ্যালেঞ্জড। 21শে আগস্ট আজকে আপনি হাত ধুয়ে ফেলছেন, নো ওয়ান কিল জেসিকা, নো ওয়ান নো ওয়ান কন্ট্রিবিউটেড অন 21st August ইনসিডেন্ট, ফাইন, খুব ভালো, বাট কে জানে এইটা সামনে আর 5 বছর আর 7 বছর পরে আরো একটা আরো ভয়ঙ্কর 21শে আগস্ট হবার পথ তৈরি করে দিচ্ছে কিনা। আমি শুধু মানে এটুকুই বলবো, কোনো অন্যায়কে আপনি মাটি চাপা দিয়ে রাখলে সেখান থেকে এর চেয়েও ভয়াবহ অন্যায়ের জন্ম হয়। তখন এটা যেমন এই এটা এটা ল ঘটনায় অফ নেচার। জি, তখন যেমন এই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছিল, মানে অনেকদিন আওয়ামী লীগ সরকারের সময় হলি আর্টিজান একটা বিশাল বড় ঘটনা, তারপরে বেশ নানান রকম কোথাও নাটক, কোথাও জঙ্গি তৎপরতা দমন, নানান রকম কিছু করে জঙ্গি তৎপরতা একরকম দমনের মধ্যে থাকলো। তারপরে এখন আবার খুব দেখা যাচ্ছে খুব বোমা আতঙ্ক ইদানিং, এবং জাতিসংঘও বলছে বাংলাদেশে আল কায়দার তৎপরতার কথায় উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মানে আওয়ামী লীগ সরকার একটা বিষয় সেল করতো যে তারা না থাকলে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে, বা আন্তর্জাতিক বিশ্বে ওই বিষয়টা সেল করতো। মানে তাদের কথাটা কি আসলে বাস্তবতায় প্রমাণ হচ্ছে, নাকি আসলে এখানে কোনো ষড়যন্ত্র? এখন বাস্তবতা বা ষড়যন্ত্র যেটাই হোক, এটা শেষ করবার দায়িত্ব তো সরকারের। সরকারের কাছে সমস্ত টুলস এন্ড অ্যাপারেটাস আছে, এটা তো আমার আপনার হাতে নাই, বিরোধী দলের হাতেও নাই। আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সবই তো সরকারের হাতে। এখন সরকার যদি এটাকে শক্ত হাতে, ষড়যন্ত্র বা বাস্তব যেটাই হোক, দমন করতে না পারে, তাহলে কি প্রমাণ হবে জানেন? প্রমাণ হবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। সো এটা যদি বিএনপি নিজের ভালো, পাগল নাকি, মানে নিজের ভালো নাকি পাগলও বোঝে, তো বিএনপি যদি না বোঝে, এবং আমরা যারা বলছি আমাদেরকে যদি শত্রু জ্ঞান করে গালাগালি করে এবং বারবার বলে তোমাকে রুমিন ফারানা বানাইছে বিএনপি, কি বিপদ, কি বিপদ। মানে নিজের ভালো তো পাগলও বোঝে। আমি শুধু এইটুকুই বলবো, বিএনপি যদি এই জায়গাগুলোতে স্টিয়ারিং এ বসে নিজেদের এই কালিমা মোচন করতে না পারে, যেটা 1 থেকে 6 যে কালিমা ছিল, সেটা যে রিপিটেশন আমরা আবার এই 2026-এর পর থেকে দেখতে পাচ্ছি,
তাহলে কিন্তু 100 টাকার লাঞ্চ, 200 টাকার শার্ট, 300 টাকার মানে গাড়ি বহর, সরকারি গাড়ির তেল নেব না, এগুলো কিন্তু আপনাকে 10% বেতন সরকারি খাজানায় জমা দেওয়া আর খাল খনন, এটা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। মানুষ কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আপনি আপনার টিম সহ 2001-এ পড়ে থাকতে পারেন, বাট এটা কিন্তু 2026। তখন কিন্তু মানুষের হাতে সেলফোন ছিল না। তখন কিন্তু যে কেউ রাস্তায় দাঁড়ায় একটা দোকানি কিংবা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে বাজারে গেছে কিংবা একজন সিএনজি ড্রাইভারের মতামতটা ঠাস ঠাস করে এরকম নিয়ে নিয়ে ফেসবুকে ছাড়তে পারতো না 2001 সালে। এখন কিন্তু পারে। তো আপনাকে বুঝতে হবে সময় পাল্টে গেছে। আরো একটু এই কথাটা এই জিজ্ঞাসা করি যে সম্প্রতি দেখলাম মানে বিষয়টা নিউজ ফিডে বেশ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যে আহ, সাবেক শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, তার স্বামী মারা গেছেন, তিনিও একজন ব্যারিস্টার আইনজীবী। তিনি মারা গেছেন, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি মানে সেখান থেকে তিনি আবার জেলখানায় গিয়ে ঢুকেছেন। দীপুমণি না, শুধু আরো মানে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন বা নেতারা ছিলেন তাদের আসলে সবারই কম বেশি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন বিএনপি যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি নেতাকর্মীরাও এরকম নানান রকম তারা এরকম মিথ্যা মামলা, ভুয়া মামলা, হয়রানিমূলক মামলার শিকার হয়েছে এবং হয়রানিও হয়েছে, অবিচার হয়েছে। তো এখন কি সুবিচার হচ্ছে? আমি তো বলি ওল্ড ওয়াইন ইন নিউ বটল, নাথিং হ্যাজ চেঞ্জ। কিচ্ছু বদলায় নাই, কিচ্ছু বদলায় নাই। সেই ভিকটিম এজাহারে বদলেছে। হ্যাঁ, ভিকটিম বদলেছে। ভিকটিম বলতেছে, হ্যাঁ হুম, ভিকটিম বলতেছে। এখন আমার ভয়টা কি, an eye for an eye will make the entire society blind। এবং এই যে এখন হচ্ছে, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে এসে একটা একটা করে দেখে নেব। হুম, হুম, হ্যাঁ, তারা নিজেরাই বলে ফেসবুকে, আপনি খুললেন কমেন্ট গুলো দেখেন যে আমাদের বাড়ি পুড়িয়েছে, পাড়া সহ জ্বালিয়ে দেব, গ্রাম সহ জ্বালিয়ে দেব। তো এই জল এই অগ্নিকুণ্ডেই আমরা থাকবো। আর আপনারা যারা কোনো মতে বিদেশে চলে যেতে পারছেন, আপনারা জীবনটা নিয়ে বেঁচে গেছেন। আর আমরা যারা বাংলাদেশে জন্মাইছি এবং বাংলাদেশে আসি, আমরা এই আগুনে পুড়েই মরবো। এইটুকুই আমি বলবো, আর কি বলবো বলেন, আমার আর এর বেশি কিছু বলার নাই। একটা একটা নতুন আশা, একটা নতুন স্বপ্ন, সেই স্বপ্ন 100 টাকার লাঞ্চ আর 200 টাকার শার্টে আটকায় গেল। এই স্বপ্নটা তো দেখি নাই রে ভাই। হুম। আমরা তো আরো বড় স্কেলে স্বপ্নটা দেখছিলাম, আরো বিস্তৃত পরিসরে একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। নসিব খারাপ, এই বলি। নসিব খারাপ। আপনার আচ্ছা, এই প্রশ্নটাও একটু করি, যেহেতু মানে একই আপনি বলছেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল। আপনি আইনজীবী, আপনার কাছে কি ইনারা কেউ আসেন যারা আসলে এখন অবিচারের শিকার আসেন, বা আপনি তাদেরকে কোনো রকম ভাবে আইনি সহায়তা দিবেন যদি তারা আসে? না, ইন্টারেস্টিংলি আমার কাছে কিন্তু কোনো পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। কোনো পলিটিক্যাল মামলা এখন পর্যন্ত আসে নাই। আমার যেটা আরো আরো ইন্টারেস্টিং শামিন, আমার আমার নেতাকর্মী যারা মানে হাসের ইলেকশন যারা করছে, রুমিন ফারহানার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ইলেকশন যারা করছে, তাদেরকে হরে ধরে মামলা দেওয়া হচ্ছে, হরে ধরে মামলা দেওয়া হচ্ছে, এবং সেগুলার জামিন করতে করতেই আমার অর্ধেক দিন পার হয়। হুম, কিন্তু ওই আগের সরকারের কারো না, ওদের কোনো মামলা আমার কাছে এখন আসে নাই। হুম। মানে যদি আসে আপনি নেবেন? আমি দল হিসেবে তো মামলা দেখবো না, আমি দেখবো যে মামলায় সাবস্ট্যান্সটা কি। মামলার এখন যদি এখন ধরুন আহ, মানে একজন প্রফেসরের বিরুদ্ধে হত্যা মামলা হয়, হুম, ইউ আন্ডারস্ট্যান্ড, মানে এটা সাবস্ট্যান্স কি দাঁড়ায়, তাই না? প্রফেসর, তো খেলোয়াড়, সে, সঙ্গীত শিল্পী সবার বিরুদ্ধেই হত্যা মামলা হ্যাঁ আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আসে, এবং প্রথমে তো প্রাথমিকভাবে যেটা আসে সেটা হচ্ছে জামিনের আবেদন। জামিন কিন্তু খালাস না, হুম, জামিন হচ্ছে একটা ইন্টারিম রিলিফ। মামলা চলমান থাকবে, যদি সাজা হয় আপনি কারাগারে যাবেন। এবং মানে জামিনটা কিন্তু একটা অধিকার, হুম, জামিনটা আদালতের একটা ডিসক্রিপশন। এখন আমার কাছে কোনটা ভয় লাগে জানেন? আমাদের আদালতগুলোর উপর সরকার তাদের পিপি, এপিপি, ডিএজি, এজি দিয়ে নজর রাখে যে কোন কোর্ট জামিন দিচ্ছে, বেশি বেশি রিলিফ কোন কোর্ট দিচ্ছে, সেই কোর্টের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হয়। সেই কোর্টে অ্যাটর্নি জেনারেল এসে ওপেনলি ধমকায় দিয়ে যায়। ধমকায় মানে এই আপনি বেল দিচ্ছেন কেন, এরকম তো না। ধমকানোটা হয় ঘুরিয়ে ধমকানো। এগুলো আমার আমার নিজের চোখের হুম, সামনে আমি ঘটতে দেখি আজকাল। এগুলো আমি আমার 25 বছরের প্র্যাকটিসে দেখি নাই স্বামী। জজ সাহেবরা এখন ভয় থাকেন, আমি আমি উচ্চ আদালতের কথা বলছি, হুম, ওনারা এখন ভয় থাকেন জামিন দেবেন কি দেবেন না। আমি আমি ইন্টারিম রিলিফের কথা বলছি। আগে তো খালাস হতো বা কনভিক্টেড হতো রাজনৈতিক পরিচয় দেখে। হুম, হ্যাঁ, বড় নেতা হইলে কনভিক্টেড, মিথ্যা মামলায় সাজা দিত। কিন্তু এখন তো জামিনটা পর্যন্ত
ডিসাইডেড হয় এজি ডিএজি এজি এদের চোখের ইশারায়। এটা ভয়ঙ্কর না ব্যাপারটা? এটা আরো বেশি পিছনে যাচ্ছি আমরা। রুমিন ফারহানা, শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? মানে বিএনপিতে ছিলেন, সেখান থেকে চলে আসলেন, স্বতন্ত্র নির্বাচন করলেন, এমপি আপনি হলেন আবারও। তার সামনে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকি। আজকে যদি আমার কথা কোনো দলের ভালো লাগে, আপনি নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসার পর আমার কথা তাদের সবচেয়ে বেশি তিতা লাগবে। আজকে যেমন বিএনপি তিতা লাগছে, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে আওয়ামী লীগেরও আমার কথা সমান তিতা লাগবে। সো আমি আপনি সর্বদা মানুষের বিরোধী সাথে দল। আমার কাছে রাজনীতিবিদ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি রাজনীতিবিদ হয়ে উঠতে চাই। জি। এবং আমি ভবিষ্যতে প্রশ্ন যদি আমাকে করেন, আমি আপাদমস্তক বিশ্বাসী মানুষ। আমি তকদিরটা একেবারে আল্লাহর হাতে আমি বিশ্বাস করি। তো আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। জি। রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ। অনেকটা সময় কথা বললাম আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।